বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল? বিপ্লব কথার অর্থ হলো আমূল পরিবর্তন। মনে করা হয় ইউরোপের ইতিহাসে নবজাগরণ, ভৌগোলিক আবিষ্কার এবং বৈজ্ঞানিক আবিষ্কার বিজ্ঞান চর্চার ক্ষেত্রে, বিশেষ করে গণিত, পদার্থবিদ্যা, জীবনবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে সেই পরিবর্তন সংগঠিত করেছিল। কারো কারো মতে বিজ্ঞান বিপ্লব বলতে মানুষের দৃষ্টিভঙ্গি, ধারণা ও দর্শনের বিপ্লবকে বোঝায়, যার উৎসমূল বা মুখ হল কোপার্নিকাসের তত্ত্ব এবং এর পরিণতি ঘটে নিউটনের কালজয়ী মাধ্যাকর্ষণ তত্ত্বের মাধ্যমে। এই বিজ্ঞান বিপ্লবের দুটি দিক লক্ষণীয়। একটি হলো ব্যবহারিক দিক, যা ইউরোপে বিপুল পরিবর্তন এনেছিল এবং ইউরোপকে শিল্প বিপ্লবের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। অন্যটি হলো বিজ্ঞানের দর্শনের পরিবর্তন, যার ফলে বিজ্ঞান আলোচনায় মহাবিশ্ব ও মানব শরীর গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। যাই হোক, বিজ্ঞান চেতনার এই অসামান্য বিকাশকে প্রকৃত অর্থে বৈপ্লবিক বলে মনে করেছেন জেডি বার্নাল। মধ্যযুগে স্থাপিত বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলি প্রধানত গ্রিক বৈজ্ঞানিক চিন্তাধারার উপর নির্ভর করে প্রাকৃতিক বিজ্ঞান চর্চা ও অব্যাহত রেখেছিল। শিল্প উৎপাদন এবং ব্যবসা বাণিজ্য যথেষ্ট বিস্তার লাভ করেছিল। তাছাড়া এই অধ্যায়ে চিকিৎসা শাস্ত্রের উন্নতিও লক্ষণীয় হয়ে ওঠে। সুতরাং ষোড়শ সপ্তদশ শতকের যে বৈজ্ঞানিক বিপ্লব 18 শতকের শিল্প বিপ্লবের ক্ষেত্র তৈরি করেছিল, তার পিছনে মধ্যযুগেরও যথেষ্ট অবদান ছিল। প্রযুক্তিবিদ্যার অসামান্য বিকাশ সহজ করে দিয়েছিল মেকানিক্স এবং পদার্থ ও রসায়নশাস্ত্রে পরীক্ষামূলক পদ্ধতির প্রয়োগ। এর ফলেই প্রযুক্তিবিদ্যার সাফল্যের একটা সুনিশ্চিত ভূমি পেয়েছিল। বৃহৎ শিল্প উদ্যোগ চালিকা শক্তির জন্য অন্তত চাহিদা আরও কার্যকর যন্ত্রপাতির প্রয়োজন, জটিল রাসায়নিক পরীক্ষা নিরীক্ষা ও যথোপযুক্ত প্রযুক্তিগত ও অর্থনৈতিক সংগঠন বিজ্ঞান চর্চার ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করে দিয়েছিল। পশ্চিম ইউরোপের এই বিজ্ঞান চর্চা আরবি গ্রন্থ থেকে অনুবাদ নির্ভর আর থাকেনি। সরাসরি গ্রিক ও লাতিন শাস্ত্র থেকে তার রসদ সংগ্রহ করতে শুরু করেছিল। রেনেসাঁস ও রিফরমেশন নিঃসন্দেহেই ইউরোপীয়দের মধ্যযুগীয় চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গি এবং সংস্কারের সমূহ থেকে মুক্তি দিয়েছিল, কিন্তু তাদের মূল্যবোধের পরিবর্তন ঘটিয়ে আধুনিক মনুষ্য করে তোলার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বৈজ্ঞানিক বিপ্লব। দ্য অরিজিনস অব মডার্ন সায়েন্স এর অধ্যাপক বাটারফিল্ড লিখেছেন যে খ্রিস্ট ধর্মের অভ্যুত্থানের পর যা কিছু ঘটেছে তাকে নিষ্প্রভ করে দিয়েছে বৈজ্ঞানিক বিপ্লব। অবশ্য প্রাক রেনেসাঁস অধ্যায়েও ইউরোপীয়রা বৈজ্ঞানিক ধ্যানধারণার প্রতি অনাগ্রহী ছিল না এবং এ বিষয়ে তারা ঋণী ছিল ইসলামিক জগতের কাছে। আরবি পণ্ডিতরা গ্রিক জ্ঞানবিজ্ঞানের সঙ্গে তাদের পরিচয় ঘটিয়েছিলেন অনুবাদের মাধ্যমে। এরই সূত্র ধরে আরব অধিকৃত স্পেন গণিত, জ্যোতির্বিদ্যা, রসায়ন ও চিকিৎসাশাস্ত্র চর্চার ধারাটা অব্যাহত রাখে। রেনেসাঁস অধ্যায়ে গণিতই হয়ে ওঠে নব্যবিজ্ঞান চর্চার কেন্দ্রীয় প্রেরণা। অবশ্য অনেক আগে থেকে ইউরোপীয় বিজ্ঞান সাধকরা জ্যামিতি ও বীজগণিতের সাহায্যে বহু রহস্য উদ্ঘাটন করে চলেছিলেন। এখন তাতে যুক্ত হয় ক্যালকুলাস। আইজ্যাক নিউটনের প্রিন্সিপিয়া গণিত শাস্ত্রের পরিধির ও সম্ভাবনার অসামান্য বিস্তারের দৃষ্টান্ত হিসাবে সম্মানিত হয়ে থাকে। পোলিশ বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাসের প্রধান আকর্ষণের বিষয় ছিল গণিত ও জ্যোতির্বিজ্ঞান। যদিও চিকিৎসা ও আইনশাস্ত্রেও তিনি যথেষ্ট দক্ষ ছিলেন। রেনেসাঁস অধ্যায়ের ধ্যানধারণা শিক্ষিত কোপার্নিকাসের বিজ্ঞান চর্চার ক্ষেত্রে প্রধান অবদান। এই বিশ্ব জগতের কেন্দ্রে অবস্থান করছে সূর্যের। জ্যোতিষ্ক গোলকসমূহ পৃথিবীকে নয়, সূর্যকে কেন্দ্র করে আবর্তনরত। পৃথিবী নিজেও সূর্যকে প্রদক্ষিণ করে একটা উপবৃত্তাকার কক্ষপথে। গ্যালিলিও গ্যালিলির প্রায় সমসাময়িক ইতালির জ্যোতির্বিজ্ঞানী ও দার্শনিক ব্রুনো ছিলেন ডোমিনিকান সন্ন্যাসী। মহাকাশ সম্পর্কিত বহু মহাভ্রান্তি দূর করতে গিয়ে তাকে আত্মাহুতি দিতে হয়েছিল। কোপার্নিকাসীয় এই বিপ্লবকে আরও এগিয়ে নিয়ে গিয়েছিলেন ডেনিশ জ্যোতির্বিজ্ঞানী টাইকো ব্রাহে। 1571 খ্রিস্টাব্দে তিনি এক মানমন্দির গড়ে তোলেন, যার সাহায্যে মহাকাশে তিনি নতুন এক নক্ষত্রের খোঁজ পান। জার্মান জ্যোতির্বিজ্ঞানী জোহানেস কেপলার গ্রহ নক্ষত্রের গতিবিধি বিষয়ক মূল্যবান তথ্যের সন্ধান দেন। জানান যে জ্যোতিষ্ক সমূহের প্রদক্ষিণ 3টি নিয়মের অধীন। 1666 খ্রিস্টাব্দে নিউটন মাধ্যাকর্ষণ সম্পর্কিত বৈশ্বিক নিয়মকে গণিতের অভ্রান্ত ভিত্তির উপর প্রতিষ্ঠা করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। বৈজ্ঞানিক বিপ্লবের সময় বিজ্ঞানীদের দৃষ্টি শুধু দূর আকাশেই নিবদ্ধ ছিল না, মানবদেহের প্রতিও অবিনিষ্ট হয়েছিল। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন ঘটিয়েছিলেন সুইস জার্মান বৈজ্ঞানিক প্যারাসেলসাস। রোগের লক্ষণ দেখে চিকিৎসা ও নিদান সম্পর্কিত ধারণা তিনি পাল্টে দিয়েছিলেন। তবে
শারীরবৃত্তত্ব সম্পর্কে উইলিয়াম হার্ভে মানবদেহে রক্ত সঞ্চালন বা চলাচল করে তার প্রমাণ দেখিয়েছিলেন। ভেসালিয়াসের লেখা দ্য স্ট্রাকচার অফ হিউম্যান বডি ছিল শরীরতত্ত্ব বিষয়ে আকর গ্রন্থ। সব ধরনের শিল্পকর্ম এবং লেখাপড়া যে দৃষ্টিশক্তি নির্ভর সে বিষয়ে রেনেসাঁস আমলের পণ্ডিত গবেষক ও দক্ষ কারিগররা চিকিৎসকদের মতোই যথেষ্ট সচেতন ছিল। সেজন্য শুরু হয়েছিল কাঁচ ও চশমা তৈরি। বিজ্ঞান ও জাদুবিদ্যা ভিন্ন জগতের হলেও আধুনিক কাল পর্যন্ত তাদের সহাবস্থান ছিল। এমনকি ফলিত বিজ্ঞান ও জাদুবিদ্যার মৌলিক পার্থক্য সম্পর্কেও মানুষের সচেতনতা কম ছিল। দেকার্তে আত্ম অনুসন্ধানের মধ্য দিয়ে স্বচ্ছ ও সুনির্দিষ্ট প্রজ্ঞায় পৌঁছতে চেয়েছিলেন। তাকে গাণিতিক নৃশংসতার সঙ্গে যুক্ত করতে চেষ্টা করেছিলেন। রেনেসাঁস অধ্যায়ে খনীয় ধাতুবিদ্যা এবং রসায়নশাস্ত্রের বিকাশের সঙ্গে প্রযুক্তির অগ্রগতিও ঘটেছিল যথেষ্ট। মধ্যযুগে ছোটোখাটো শিল্প হিসাবে খনিগুলি পরিচালিত হতো, কিন্তু ধাতুর চাহিদা ও ব্যবহার ক্রমবর্ধমান হয়ে ওঠায় সেগুলির বৃহৎ শিল্পে পরিণত হয়। ধাতু আকরিক ছাড়াও এ অধ্যায়ে মৃৎপাত্র, ফটকিরি ইত্যাদি নিয়ে যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা চলে। বস্ত্র ও চর্মশিল্পে অত্যাবশ্যক ফটকিরির ব্যাপক ব্যবহার ছিল। পাতন প্রক্রিয়ার সূত্র ধরেই এ সময় চুল্লি, বকযন্ত্র, পাতন যন্ত্র, পরিমাপের নিখৎ যন্ত্র ব্যবহৃত হতে থাকে। জন্ম নেয় ল্যাবরেটরির। বৈজ্ঞানিক বিপ্লবকে শুধুমাত্র বিশ্বখ্যাত বিজ্ঞান সাধকের গণিত, দর্শন, জ্যোতির্বিজ্ঞান ইত্যাদি বিষয়ে গবেষণা, পরীক্ষা নিরীক্ষা ও অনুধাবনের ফলশ্রুতি বলা যায় না। বিজ্ঞানের এই অভাবিত প্রসার বিষয় থেকে বিষান্তরে পরিক্রমার প্রেরণা এসেছিল সমসাময়িক কালের আর্থসামাজিক ও রাজনৈতিক তাগিদ থেকে। বৈজ্ঞানিক বিপ্লব নামক এই ঐতিহাসিক ঘটনার সফল সম্ভব হয়েছিল শিক্ষিত মানুষের স্বীকৃতির ফলে। গ্যালিলিও, কেপলার, দেকার্ত, বয়েল, নিউটনের বিজ্ঞান সাধনার ফসল মুষ্টিমেয় বিশেষজ্ঞের স্তরেই আবদ্ধ থেকে যেত, যদি না এলিট সম্প্রদায় তার সাগ্রহে বা স্ব-আগ্রহে গ্রহণ করত বা নিত্যসঙ্গী করে নিত। জেডি বার্নার লিখেছেন যে পরিস্থিতিতে পুঁজিতন্ত্র বিকাশ লাভ করে, সেই পরিস্থিতিই পরীক্ষা নিরীক্ষা নির্ভর বিজ্ঞানের উদ্ভবকে সম্ভবপর বা আবশ্যিক করে তোলে। পশ্চিম ইউরোপে ব্যবসা বাণিজ্য ও শিল্প উৎপাদনের বহুবিচিত্র ক্ষেত্রে কীটকৌশলের উন্নতির স্বার্থে খনি থেকে সম্পদ উত্তোলন, যুদ্ধ বিগ্রহ ও সমুদ্রযাত্রাকে নির্বিঘ্ন এবং সহজ করার বৈষয়িক তাগিদ বিজ্ঞান চর্চাকে নিত্য নতুন দিকে প্রসারিত করে দিয়েছিল। বিজ্ঞান চেতনার এই অসামান্য বিকাশকে প্রকৃত অর্থে বৈপ্লবিক বলে মনে করেন জেডি বার্নাল। প্রাচীন গ্রিকদের কাছ থেকে আহরিত মননগত অনুমানের ভিত্তিতে বিজ্ঞান চর্চার যে ঐতিহ্য সৃষ্টি হয়েছিল তা ইসলামিক এবং খ্রিস্টীয় ধর্মতাত্ত্বিকদের প্রতিরোধের ফলে নিস্তেজ ও বিকাশের সম্ভাবনা রহিত হয়ে পড়েছিল। কিন্তু রেনেসাঁস অধ্যায়ের বিজ্ঞান চর্চা ও মানসিক স্থবিরতার অবসান ঘটায়। শুরু হয় বিজ্ঞান মনস্কতা, যার প্রভাব ইউরোপীয়দের ভাবনা ও কর্মের প্রতিটি ক্ষেত্রেই অনুভূত হতে থাকে। পশ্চিম ইউরোপের মনোজগতে এই পরিবর্তন জ্ঞান সম্পর্কে নতুন ধারণার একটা লক্ষণ মাত্র। আগে মনে করা হতো জ্ঞান চির অপরিবর্তনশীল, অটল, তাই বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গে মানুষ একটা আপোষমূলক সম্পর্ক গড়ে তোলে। পরম্পরাগত কিছু ধ্যান ধারণাকে নির্দ্বিধায় মেনে নেওয়াই ছিল রীতি। কিন্তু রেনেসাঁস পরিবর্তিত পরিস্থিতিতে জ্ঞানের নতুন অভিজ্ঞান হলো এমন একটা দৃষ্টিভঙ্গি যার সাহায্যে বিশ্ব প্রকৃতির শাশ্বত নিয়মগুলিকে জেনে নিয়ে মানুষ তাকে নিয়ন্ত্রিত করতে পারে। বস্তুগত সম্পদ বিষয়ে এই সময় মানুষের যে নতুন আগ্রহ সৃষ্টি হয়েছিল, এই দৃষ্টিভঙ্গি ছিল তারই ফসল। রেনেসাঁসের কল্যাণে আগ্রহী অনুসন্ধিৎসু পণ্ডিতরা কারিগরদের বিভিন্ন পেশা নিয়েও চর্চায় আগ্রহী হয়েছিল। দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা। মধ্যযুগে জ্ঞান বিজ্ঞান চর্চা আবর্তিত হতো একটা কাঠামোর মধ্যে। রেনেসাঁস অধ্যায়ে বিজ্ঞান অনুশীলন কিন্তু এক ধরনের সংস্কৃতি থেকে অন্য এক ধরনের সংস্কৃতির পরিমণ্ডলের মধ্যে সঞ্চালিত হচ্ছিল। ভাবজগতের ক্ষেত্রে যে বিপ্লব আধুনিক বিজ্ঞানের জননী স্বরূপ ছিল, সেখানে কোনো ছেদ পড়েনি, তা ছিল অসীম। তবে যে সমস্ত বিজ্ঞানী এই সমস্ত বিপ্লব ঘটিয়েছিলেন, তাদের ভাবনা, চিন্তা ও কর্মের সূত্রগুলি ঐতিহ্য থেকে আহরিত হয়েছিল। এই অর্থে নববিজ্ঞান চর্চাকে ঐতিহ্য প্রত্যক্ষ উত্তরাধিকার বলেও মনে করা যায়। অ্যারিস্টটল, অ্যাপোলোনিয়াস, আর্কিমিডিসের শ্রেষ্ঠ গণিতজ্ঞ ঐতিহ্য, ভাবজগতে প্লেটোর অবদান এদের প্রেরণা জুগিয়েছিল এবং প্রাচীন পণ্ডিতদের দ্বারা অনুসৃত পদ্ধতিগুলির মৌলিক পরিবর্তন ঘটিয়ে রেনেসাঁস অধ্যায়ের বিজ্ঞানীরা শ্রেষ্ঠতর কীর্তি রাখতে পেরেছিল। তাই আমরা একথা বলতে পারি যে বিজ্ঞান বিপ্লব যথেষ্ট বৈপ্লবিক ছিল।